আমি আমি যে স্লাইডে ঢুকেছি সেই স্লাইডটি কি তোমাদের সবার তোমরা দেখতে পাচ্ছ? জি জি স্যার স্যার জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, যদি দেখা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে একটি কাজ করতে হবে। আমি ক্লাস শুরুর আগে সিলেবাস সম্বন্ধে আমি একটু আলোচনা করে নিচ্ছি। দেন আমি যখন ক্লাসে যাব তখন আমি একটু মিউটিং করে দেব, নাহলে যেহেতু পার্টিসিপেন্টস বেশি না, নয়েজি হতে পারে আর কি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো এটি হলো, ধরো এটা হলো আমাদের সয়েল সায়েন্সের সিলেবাস এসএসসি 201। এটা তোমরা জানোই যে লেভেল 2 মানে তো 201 এ হবে, লেভেল 3 মানে 30, আবার লেভেল 4 মানে 40, তোমরা জানোই তো এটা। তো তোমাদের যে কোর্স টাইটেল সেটা হলো সয়েল সার্ভে, ক্লাসিফিকেশন এন্ড কনজারভেশন। তার মানে এই লেভেল 2-1 এ এসে তোমরা তোমাদের যে সিলেবাসের অংশ সেটা হলো সয়েল সার্ভে, ক্লাসিফিকেশন এন্ড কনজারভেশন। সয়েল কনজারভেশন মানে হলো সয়েল সার্ভে জিনিসটা তোমাদের ধারণা আছে কিনা? যে কোনো সার্ভে করা তো বোঝো, যে এরকম যে মাটির সার্ভে বলতে সে মাটির পিএইচ কেমন, মাটির গুণাবলী, ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল প্রপার্টিজ গুলো নিয়ে যখন স্টাডি করা হয় তখন সেটাকে বলা হয় সয়েল সার্ভে। ঠিক আছে? আর ক্লাসিফিকেশন, সয়েলটা সেটা কোন ক্যাটাগরাইজ, সয়েলটা কি রকম সেটি, এবং সর্বশেষ হলো সয়েল কনজারভেশন, যে সয়েল যে ইরোশন হয়, ক্ষয় হয়, বিভিন্ন ভাবে যে ক্ষয়গুলো হয়, বৃষ্টির ফলে, বাতাসের দ্বারা বিভিন্ন ভাবে যে ক্ষয়গুলো হয়, সেই ক্ষয় থেকে আমরা সে মাটিকে রক্ষা করতে চাই। তা না হলে মাটির ফার্টিলিটি স্ট্যাটাস ডে বাই ডে কমে যাচ্ছে এবং আলটিমেটলি সয়েলের একটা বিরাট ক্ষতি সাধন হতে পারে এবং হচ্ছে। এই থেকে পরিত্রাণের উপায়, এটাকে প্রিজার্ভ করাটাকে আমরা বলছি কনজারভেশন। ঠিক আছে? এটা হলো আমাদের টাইটেল, সয়েল সার্ভে, ক্লাসিফিকেশন এন্ড কনজারভেশন। তাহলে এখানে দেখো আমাদের কি কি টপিকস, এই তোমাদের সিলেবাসে কি কি অংশ আছে। আমাদের সয়েল সায়েন্সের সিলেবাসে 2-1 এ সয়েল সার্ভে আছে, সয়েল ক্লাসিফিকেশন, সয়েলস অফ বাংলাদেশ, ল্যান্ড ক্লাসিফিকেশন, সয়েল অর্গানিক ম্যাটার, এবং সবার শেষে আছে সয়েল ইরোশন এন্ড কনজারভেশন। এর মধ্যে সয়েল সার্ভে যেটি, এটি তোমাদের এখন যে বর্তমান আমাদের চেয়ারম্যান স্যার যে সাদত হোসেন খান লিখন, সম্ভবত এটি প্রতি বছর নেয়, আমি ধারণা করছি এই বছর উনি এটি নেবে আর কি। আর এরপরে হলো সয়েল ক্লাসিফিকেশন, এটি এটি সম্ভবত আইদার মনসুর স্যার নিতে পারে অথবা মোশাররফ স্যার। সয়েলস অফ বাংলাদেশ একই অবস্থা। আর ল্যান্ড ক্লাসিফিকেশন, এটি হলো তোমাদের যে আব্দুল্লাহ আল মামুন স্যার আছে, এখন উনি এই বছর আব্দুল্লাহ আল মামুন তোমাদের সয়েল ইরোশন কনজারভেশন নেবে। আর ল্যান্ড ক্লাসিফিকেশন সম্ভবত আব্দুল্লাহ আল বাকি বা যারা আরো আছে, কৌশিক, তোমাদের যে জুনিয়র যে স্যার আছে সম্ভবত তারা নেবে। আর যেটি রেড মার্কিং করা আছে সয়েল অর্গানিক ম্যাটার, এটি হলো আমার সিলেবাসের অংশ। ঠিক আছে? তো সয়েল অর্গানিক ম্যাটারটাই মূলত আমি পড়াবো, অত্যন্ত ভাইটাল একটা সিলেবাস। আমি যেটি বলছিলাম যে মাটির যে ফার্টিলিটি স্ট্যাটাস, একটা মাটি উর্বর নাকি অনুর্বর সেটি নির্ভর করছে অর্গানিক ম্যাটার পরিমাণের উপর, এবং এই পরিমাণের উপর নির্ভর করে সেই মাটির ফলন কেমন হবে, সেই মাটির বৈশিষ্ট্যাবলী সবকিছু নির্ভর করছে তার উপর। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সয়েল অর্গানিক ম্যাটার। তার আন্ডারে, আচ্ছা এখানে আরেকটি বিষয়, সয়েল সার্ভে, সয়েল ক্লাসিফিকেশন, সয়েলস অফ বাংলাদেশ, ল্যান্ড ক্লাসিফিকেশন, সয়েল ইরোশন, কনজারভেশন, এটি কিন্তু সিলেবাস নয়। এরকম এর আন্ডারে এখন সাব টপিকস অনেকগুলো হেডিংস আছে, আমি সেটি হাইলাইট করিনি, কারণ যখন যে স্যার পড়াবে তখন সেটি নিয়ে তো ডিটেলস পড়াবে। সুতরাং আমার মনে হয় যে এটি তোমাদের জন্য তখন তোমরা ডিটেলস পেয়ে যাবে। শুধুমাত্র আমি যে পার্টটি এখন পড়াবো সয়েল অর্গানিক ম্যাটার, সেটা সোর্স কি কি, তার কম্পোজিশন কি কি, অর্গানিক ম্যাটার সয়েল প্রপার্টিসে তার কি কি ধরনের প্রভাব ফেলে, কিভাবে হিউমাস ফরমেশন হয়, তার কম্পোনেন্টস গুলো কি কি, এবং সিএন রেশিও, কার্বন নাইট্রোজেন রেশিও, এখানে ভুল হয়েছে, রেশিওন হয়েছে, এটি হবে আসলে রেশিও। এই হলো মোটামুটি আমার সিলেবাসের অংশ। তো যেটি আমি বলছিলাম যে তোমাদের অল মিউট করে দিচ্ছি আমার ক্লাসের সুবিধার জন্য, পরে আবার এটি আনমিউট হয়ে যাবে আর কি। আচ্ছা, তো আমি এখন সিলেবাসের মধ্যে ঢুকতেছি। তাহলে আমার অংশটা হলো সয়েল অর্গানিক
আমরা সিলেবাসে ঢুকবো এখন। এটি হলো সয়েল অর্গানিক ম্যাটার। জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য যে মাটির রং যত কালো, তোমাদেরকে ধারণা দিচ্ছি, যে মাটির রং যত কালো তোমরা ধরেই নিবা সেই মাটির মধ্যে অর্গানিক ম্যাটার পরিমাণ বেশি, অর্থাৎ সেই মাটি উর্বর বেশি। আর যে মাটির রং যত ফ্যাকাশে ধূসর বর্ণের সেই মাটির মধ্যে উর্বরতা শক্তি কম। আচ্ছা, তো সয়েল অর্গানিক ম্যাটার এটি হলো কি, জিনিসটা কি? এটা হলো এক ধরনের সাবস্টেন্সেস যেটি কার্বন, অর্গানিক ম্যাটারের মধ্যে কার্বন থাকে, কন্টেইনিং কার্বন আর অর্গানিক, অর্থাৎ সাবস্টেন্সেস কন্টেইনিং কার্বন আর অর্গানিক। আমরা যদি আরেকটু ডিপলি বলি যে সয়েল অর্গানিক ম্যাটার কনসিস্ট ডিকম্পোজিং প্লান্ট এন্ড অ্যানিমাল রেসিডিউ। আর কি হতে পারে? এটি ইনক্লুডস, এটা আমরা বলছি সাবস্টেন্সেস অর্গানিক অরিজিন আইদার লিভিং অর ডেড। এটি জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় প্লান্ট এবং অ্যানিমাল রেসিডিউ গুলো পচে যে সাবস্টেন্স, যে প্রোডাক্টটি উৎপন্ন করছে সেটিকে আমরা বলছি অর্গানিক ম্যাটার। তাহলে এটি যে সয়েল অর্গানিক ম্যাটার ইম্পর্টেন্সটা কি, আমরা যদি এর গুরুত্ব চিন্তা করি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে সয়েল অর্গানিক ম্যাটার এটি ইম্পর্টেন্ট কি করে? ডিসাইডিং আর মেইনটেইনিং সয়েল ফিজিক্যাল কন্ডিশন গুলো। ফিজিক্যাল কন্ডিশন আবার একটু রিপিট করবেন স্যার? অর্গানিক ম্যাটারটা। হ্যাঁ বলো স্যার, আবার একটু রিপিট করবেন স্যার, বুঝতে পারিনি। আচ্ছা, অর্গানিক ম্যাটার যেটি বলছে যে সাবস্টেন্সেস কন্টেইনিং কার্বন, অর্গানিক ম্যাটারের মধ্যে যে কার্বনটা থাকে সেটাকে বলা হচ্ছে অর্গানিক ম্যাটার। আমরা আরেকটু যদি ডিটেইলস বলি যে যেটা প্লান্ট এবং অ্যানিমাল রেসিডিউ, যেগুলো পরিত্যক্ত অবস্থায় পচার ফলে যে বস্তুটি তৈরি হয় সেটাকে আমরা বলছি অর্গানিক ম্যাটার। আমরা আরেকটু যদি ডিটেইলস বলতে চাই, এটি বলছে অর্গানিক অরিজিন লিভিং অর ডেড সেল, যেগুলো জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় প্লান্ট অ্যানিমাল রেসিডিউ, যেগুলো পচনশীল হয়, যে প্রোডাক্ট উৎপন্ন করে, যে সাবস্টেন্স প্রোডাক্ট উৎপন্ন করছে সেটাকে আমরা বলছি অর্গানিক ম্যাটার। তো এটি গুরুত্ব যেটি বলছিলাম যে এটি ফিজিক্যাল কন্ডিশনকে মেইনটেইন করে। সেটি কি রকম? ফিজিক্যাল প্রপার্টিজ গুলো যদি আমরা চিন্তা করি, সেগুলো কি? যেমন সয়েল কালার, ঠিক আছে, সয়েল ডেনসিটি, সেটি বাল্ক ডেনসিটি, পার্টিকেল ডেনসিটি, তারপর সয়েল ইন্টেন্সিটি, সয়েল প্লাস্টিসিটি, সয়েল পোরোসিটি, এইরকম যে বিষয়গুলো আছে সেগুলোকে ইমপ্রুভড করে, মেইনটেইন করে এই অর্গানিক ম্যাটার। আর এটি কেমিক্যাল প্রপার্টিজ, স্পেশালি ক্যাটায়নেশন ক্যাপাসিটিকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে। আর কি করে? এনার্জি সোর্স, অল মাইক্রো অর্গানিজমের যে খাবারে একটা শক্তির উৎস হিসেবে কাজ করে অর্গানিক ম্যাটার। সুতরাং যে মাটি অর্গানিক ম্যাটার পরিমাণ বেশি, সেখানে মাইক্রো অর্গানিজমের পরিমাণটা বেশি। আর কি করে? সয়েল ডেভেলপমেন্ট ইজ অ্যানাদার অ্যাসপেক্ট, সয়েল ডেভেলপমেন্টে সহায়তা করে। তো আমরা সোর্স গুলো যদি চিন্তা করি, সয়েল অর্গানিক ম্যাটার সোর্সেস গুলো কি কি? একটা প্লান্ট টিস্যু, একটা হলো অ্যানিমালস। তো প্লান্ট টিস্যু হলো মেজর সোর্স, আর সেকেন্ডারি সোর্স হলো অ্যানিমালস, কনসিস্ট সেকেন্ডারি সোর্সেস। এটি কিভাবে? যে অ্যানিমালস বলতে মাইক্রো অর্গানিজম দে অ্যাটাক অরিজিনাল প্লান্ট টিস্যুস, কন্ট্রিবিউট ওয়াস্ট প্রোডাক্টস এন্ড লিভ देयर অন বডিজ আফটার দ্যাট। মৃত্যুর পরে আসলে এই ঘটনা। আমরা আমাদের ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা যারা দেখি যে আমাদের মৃত্যুর পরে কি করা হয়, আমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। দ্যাট মিন্স সেখানেও কিন্তু এই একই বিষয়টা আসে, তাই না? তো যাই হোক, তো এখানে যে সয়েল অর্গানিক ম্যাটার ফ্যাক্টরস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ক্লাইমেটিক ফ্যাক্টরস, একটা ন্যাচারাল ভেজিটেশন, টেক্সচার, ড্রেনেজ সিস্টেম, ক্রপিং এন্ড ট্রিলেজ, crop rotation, residue, and plant nutrients. These all are factors. Soil organic, climatic condition. তোমরা জেনে থাকবা যে শীত প্রধান দেশে যেখানে লো টেম্পারেচার, সেখানে হাই টেম্পারেচার না, লো টেম্পারেচার এবং কম বৃষ্টিপাত হয়, সেখানে কিন্তু মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটিসও কম, তার মানে সেখানে ডিকম্পোজিংও কম হয়, তাই না? তো এখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস কম, মাইক্রো অর্গানিজমের উপস্থিতি কম, এবং সেখানে অর্গানিক ম্যাটার কি হয়? অর্গানিক ম্যাটার ডিকম্পোজও কম হয়। আরেকটা হলো ন্যাচারাল ভেজিটেশন, যেখানে ন্যাচারাল ভেজিটেশন বেশি সেখানে অবভিয়াসলি অর্গানিক ম্যাটার পরিমাণ বেশি। সয়েল টেক্সচার, এটি টেক্সচারটা কেমন হবে? লুজ সয়েল নাকি সেটি সয়েল স্যান্ড সিল না ক্লে হবে, তার উপরে কিন্তু নির্ভর করে অর্গানিক ম্যাটার পরিমাণে।
ড্রেনেজ সিস্টেম যদি একদম ড্রাই সয়েল হয় তাহলে এক ধরনের অবস্থা হবে, যদি একেবারে ওয়েট সয়েল হয় তাহলে সেই ধরনের এক ধরনের অবস্থা। অর্গানিক ম্যাটার পরিমাণটা আসলে নির্ভর করছে তার ড্রেনেজ সিস্টেম, ক্রপিং এন্ড টিলেজ। যে মাটিতে যত বেশি চাষ করা হবে, যত বেশি ফসল ফলানো হবে, সেই মাটি অর্গানিক ম্যাটার পরিমাণ তত কম হবে। আর যেখানে জিরো টিলেজ, কোনো চাষ করা হবে না, সেখানে অর্গানিক ম্যাটার পরিমাণ বেশি অবভিয়াসলি। ক্রপ রোটেশন, রেসিডিউ, প্লান্ট নিউট্রিয়েন্টস এগুলোর উপরে নির্ভর করছে সয়েল অর্গানিক ম্যাটার পরিমাণে কম বেশি। আমরা অর্গানিক রেসিডিউ যে কম্পোজিশন, সিম্পল কম্পোজিশন হলো প্লান্ট রেসিডিউস কন্টেইন 75% ময়েশ্চার মানে ওয়াটার আর অনলি 25% ড্রাই ম্যাটার। তার মানে 75 ভাগে হলো পানি আর 25 ভাগে হলো ড্রাই ম্যাটার। এই 25 ভাগের মধ্যে কি কি আছে? 10 থেকে 12% কার্বন, 9 থেকে 10% অক্সিজেন, 1.5 থেকে 2.5 হলো পার্সেন্ট হাইড্রোজেন, 1 থেকে 2% নাইট্রোজেন, আর বাদ বাকিটা হলো মিনারেল ম্যাটার 1 থেকে 3%। তাহলে এটি এটি আমরা থাম্ব রুল হিসেবে ব্যবহার করি 25% এর মধ্যে কি কি জিনিস আছে। তো মেইনলি হলো বললাম যে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর মিনারেল ম্যাটার। আমরা একটু ডিটেইলস দেখি, এই কম্পোজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো যে অর্গানিক রেসিডি আনডিকম্পাউন্ড অর্গানিক ম্যাটার, এটি এখনো ডিকম্পোজ হয়নি। এটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটিকে বলবো অর্গানিক, আরেকটি ইনঅর্গানিক। ইনঅর্গানিক মানে যেগুলো আমি মিনারেলস ম্যাটারের কথা বললাম, যে ঠিক আছে। আর অর্গানিকের মধ্যে একটি হলো নাইট্রোজেনাস, আরেকটি হলো নন নাইট্রোজেনাস। যেটি নন নাইট্রোজেনাস সেটি হলো যে কার্বোহাইড্রেট, সেলুলোজ, হেমোসেলুলোজ, স্টার্চ, পেকটিন, সুগার, ইথার সলিউবল ফ্যাট, অয়েল, ওয়াক্স, রেজিন, আর মিসসেলেনিয়াস লিগনিন, ট্যানিন, পিগমেন্ট ইত্যাদি। আর যেগুলো নাইট্রোজেনাস মানে ইনসলিউবল, প্রোটিন, পেপটাইডস, পেপটন, আর ওয়াটার সলিউবল হলো নাইট্রেটস, অ্যামোনিয়াক্যাল কম্পাউন্ড। আর ফ্রেশ অর্গানিক ম্যাটারে যদি আমরা, যেটি অলরেডি আমি তোমাদের বলেছি যে 25% হলো ড্রাই ম্যাটার আর ওয়াটার হলো 75%। তো এখানে দেখো যে 25%, যে 25% কে টোটাল আমি কভার করেছি এখানে এভাবে, যে 25% এর মধ্যে কতটুকু কার্বন আছে, অক্সিজেন আছে সেটি। এখন যদি আমরা রেশিওর কথা চিন্তা করি, দেখো যে অর্গানিক কম্পাউন্ডস একটা এলিমেন্টাল কম্পাউন্ড, এলিমেন্টাল মানে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, অ্যাসিড ইত্যাদি, এটি মিলে এখানে বোঝানো হয়েছে। তো এখন দেখো অর্গানিক কম্পাউন্ডস, কার্বোহাইড্রেট কত পার্সেন্ট আছে, এই ড্রাই ম্যাটারে 60%। তারপর হলো লিগনিন কতটুকু আছে, ফ্যাট, ওয়াক্স, ট্যানিন কতটুকু আছে, প্রোটিন কতটুকু আছে। আরেকটি হলো ওয়াক্সম্যান আর স্টিভেন্স, এটি তারা একটি কম্পোজিশনের কথা উল্লেখ করেছে। এটি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বহুল প্রচলিত এবং বেশ একটি অ্যাকসেপ্টেড, সেটি হলো এক্সট্রাক্টেড উইথ ইথার দিয়ে করা হয়েছে আর কি। তো এটি সলিউবল ইনসলিউবল, যেটি সলিউবল সেটা ফ্যাটস, অয়েল আর ওয়াক্স আছে কতটুকু পরিমাণ, দেখো যে 0.5 থেকে 4.7%। আর ইনসলিউবল যে অংশটাকে সেটিকে আবার যখন অ্যালকোহল দিয়ে ট্রিট করা হয় তখন আবার সলিউবল অংশ বের হয় রেজিন, বাদ বাকিটা আবার ইনসলিউবল, সেটিকে আবার ট্রিট উইথ হট 2% হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটি আবার সলিউবল হয় হেমিসেলুলোজ, তারপর প্যান্টাসন, হেক্সন ইত্যাদি। আবার ইনসলিউবল যেটি থাকে সেই অংশটাকে ডাইজেস্ট উইথ কল্ড 80% সালফিউরিক অ্যাসিড দিয়ে, সেখানে কি সেলুলোজ, লিগনিন, প্রোটিন। ঠিক এইভাবে করে আসলে একটি প্ল্যান্ট কনস্টিটিউয়েন্টস গুলোকে অর্গানিক ম্যাটার থেকে এটি কম্পোজিশন গুলো বের করে নেওয়া হয়। তো যাই হোক, আমরা ডিকম্পোজিশন অফ সয়েল অর্গানিক ম্যাটার, এটি ডিকম্পোজিশন কয় ধরনের হতে পারে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 3 ধরনের এখানে বলা হয়েছে। একটিকে আমরা বলছি র্যাপিডলি ডিকম্পোজড, আরেকটিকে বলা হচ্ছে লেস র্যাপিডলি ডিকম্পোজড, আরেকটি বলা হচ্ছে ভেরি স্লোলি ডিকম্পোজড। র্যাপিডলি কাকে বলছে, যে সুগার, স্টার্চ, প্রোটিন এগুলো কিন্তু র্যাপিডলি ডিকম্পোজ হয়, কিন্তু যেগুলো কম্পারেটিভলি কম ডিকম্পোজ যেমন হেমিসেলুলোজ, সেলুলোজ এগুলো, আর যেগুলো খুবই ধীরে ধীরে হয় যেমন ফ্যাট, ওয়াক্স, রেজিন, লিগনিন ইত্যাদি। এখন জেনারেল রিঅ্যাকশন টেকিং প্লেস, যদি ডিকম্পোজিশন হতে গেলে কিছু বিক্রিয়া ছাড়া তো আসলে বিক্রিয়া সম্পন্ন হতে হবে, বিক্রিয়াগুলো তো এমনি এমনি হবে না,
তার জন্য বেশ কিছু মাইক্রো অর্গানিজম লাগবে এবং সেই মাইক্রো অর্গানিজম গুলো বিভিন্ন ব্রেকডাউনের মাধ্যমে আসলে কঠিন চেইন গুলোকে ভেঙে 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 স্মলার একেবারে সরল ফর্মে নিয়ে আসে, তখন সেটিকে আমরা বলছি ডিকম্পোজিশন, তাই না? তো এখানে একটি হচ্ছে এনজাইমেটিক অক্সিডেশন সম্পন্ন হয়, আরেকটি হলো এসেনশিয়াল এলিমেন্টস গুলো রিলিজড হয়, ইমোবিলাইজড হয়, এবং সর্বশেষে ফর্মেশন অফ কম্পাউন্ডস। তো এনজাইমেটিক অক্সিডেশন অফ দ্য বাল্ক উইথ দ্য রিলিজ কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এনার্জি, হিট ইত্যাদি দ্বারা, আর এসেনশিয়াল এলিমেন্টস যেমন নাইট্রোজেন, ফসফরাস, সালফার and the immobilized by the series of reaction দ্বারা হয়ে থাকে। আর হচ্ছে ফর্মেশন অফ কম্পাউন্ড which are resistance to microbial action, সেগুলো দ্বারা হয়ে থাকে। আচ্ছা, আন্ডার যদি আমরা অ্যারোবিক কন্ডিশন করি, অর্থাৎ যেখানে পানি নেই, শুকনো অবস্থায়, অর্থাৎ যেখানে অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়ে থাকে, যে প্রোডাক্ট গুলো আমরা ডিকম্পোজ করতে পারি, সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর হলো H2PO4, ফসফরিক অ্যাসিড, সালফেট, ওয়াটার, এসেনশিয়াল প্লান্ট নিউট্রিয়েন্টস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, এটসেট্রা। আর যেগুলো অ্যানারোবিক কন্ডিশন, দ্যাট মিন্স রিডিউসড কন্ডিশন, যে পানি যেখানে দ্বারা নিমজ্জিত থাকে, যেমন মিথেন, অর্গানিক অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড, তারপর প্রোপায়োনিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, অ্যামোনিয়াম, ভেরিয়াস অ্যামাইন রেসিডিউ, তারপর হাইড্রোজেন সালফাইড, ইথিলিন, হিউমিক সাবস্টেন্স, দিস অল আর আন্ডার অ্যারোবিক। তাহলে তোমরা বুঝতেই পারছো যে অ্যারোবিক কন্ডিশনে কোনগুলো ডিকম্পোজ হচ্ছে আর অ্যানারোবিক কন্ডিশনে কোনগুলো ডিকম্পোজ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো স্যার যদি একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার অ্যারোবিক এন্ড অ্যানারোবিক কন্ডিশনটা একটু ব্যাখ্যা করতেন। অ্যারোবিক বলতে এখানে হলো শুকনো অবস্থায় যে সকল ড্রাই কন্ডিশন, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে, পানির অনুপস্থিতিতে। আর অ্যানারোবিক কন্ডিশন অর্থাৎ এখানে অক্সিজেনের অনুপস্থিতি, পানির উপস্থিতিতে, অর্থাৎ ড্রাই, যেখানে হলো পানি দ্বারা নিমজ্জিত থাকে, পানির কন্টামিনেশন পাবে, তখন সেটিকে আমরা বলছি অ্যারোবিক অথবা অ্যানারোবিক। ঠিক আছে? স্যার মানে ড্রাই হলে অ্যারোবিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট হলে, WET ওয়েট হলে সেটা হয়ে যাচ্ছে অ্যানারোবিক। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যারোবিক কন্ডিশনে এখন দেখো যে ডিকম্পোজিশন অফ সলিবল সাবস্টেন্সেস, when যেমন গ্লুকোজ ইজ এ ডিকম্পোজ আন্ডার অ্যারোবিক কন্ডিশন। এখানে রিঅ্যাকশনটা কি হয়? সিম্পল, সুগার, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার। তোমরা এটা সবাই জানো যে সুগারের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয় তখন সেটা হয়ে যাবে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড। আর পার্শিয়ালি অক্সিডাইজ কন্ডিশন আরো হচ্ছে যে সুগার, অক্সিজেন, এতে যেমন অ্যালিপ্যাথিক অ্যাসিড তৈরি করে, তাই না? অথবা হাইড্রোক্সি অ্যাসিড তৈরি করে, অথবা অ্যালকোহল তৈরি করে। সাম অফ দ্য রিঅ্যাকশন ইনভলভস মে বি রিপ্রেজেন্ট অ্যাজ আন্ডার। দেখো এখানে যদি আমরা একটু ডিটেইলস দেখি, যে এখানে সুগার, অক্সিজেন, ঠিক এইভাবে যে ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউন হয়ে ফাইনালি কি উৎপন্ন করছে? আমি যেটি বললাম যে একটি উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, কিন্তু এর মাঝে কি উৎপন্ন করছে? যেমন অ্যালিপ্যাথিক অ্যাসিড, যেমন অ্যাসিটিক ফর্মিক অ্যাসিড, হাইড্রোক্সিলিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যালকোহল, যেমন ইথাইল অ্যালকোহল ইত্যাদি তৈরি করছে। আর কি ঘটনা ঘটে? এখানে অ্যামোনিফিকেশন সম্পন্ন হয়। অ্যামোনিফিকেশনটা কি? যে অর্গানিক নাইট্রোজেনাস কম্পাউন্ডস যেখান থেকে অ্যামোনিয়া প্রডিউস করবে, যেমন অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইডস, অ্যামোনিয়াম কম্পাউন্ডস, নাইট্রেটস, অর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ডস গুলো অ্যামোনিয়াম কম্পাউন্ডে রূপান্তর করবে, সেই প্রক্রিয়াকে আমরা বলছি অ্যামোনিফিকেশন। যেমন হাইড্রোলাইটিক oxidative enzymatic reaction under aerobic condition is a heterotrophic microbes এখানে সরাসরি ইনভলভ। আর নাইট্রিফিকেশন সম্পন্ন হয় যা অ্যামোনিয়া থেকে যখন নাইট্রেটস উৎপন্ন হয়। ইট ইজ অ্যান অ্যারোবিক প্রসেস বাই অটোট্রফিক ব্যাকটেরিয়া। ঠিক আছে? তাহলে এই যে অ্যামোনিয়া থেকে যখন নাইট্রেট উৎপন্ন করছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি নাইট্রিফিকেশন। আর অর্গানিক নাইট্রোজেনাস কম্পাউন্ডস থেকে যখন অ্যামোনিয়া উৎপন্ন করছে তখন সেটিকে বলছে অ্যামোনিফিকেশন। আর ডিনাইট্রিফিকেশন হলো নাইট্রেট থেকে যখন গ্যাস আকারে এটি চলে যাচ্ছে তখন সেটিকে আমরা বলছি গ্যাসেস N2 আকারে, নাইট্রোজেন এলিমেন্টাল গ্যাস আকারে, তখন সেটি আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন সম্পন্ন হচ্ছে। জিনিসটা যদি আমরা একটি ফ্লো ডায়াগ্রাম আমরা যদি একটি সাইকেলের মাধ্যমে দেখি,
তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য নাইট্রোজেন সাইকেল। ওকে, তো নাইট্রোজেন সাইকেলে দেখো নাইট্রোজেনের অ্যাটমসফিয়ার, তোমরা জানো যে নাইট্রোজেন বাতাসের মধ্যে 77% নাইট্রোজেন, 78%, অ্যারাউন্ড 78% নাইট্রোজেন বাতাসের মধ্যে থাকে। সেটি কি অবস্থা যে ফার্টিলাইজার, ক্রপ, লাইভস্টক প্রোডাকশন। এক নম্বর হলো এখানে দেখো, এক নম্বর কি, এক নম্বর হলো যে এখানে নাইট্রোজেনের অ্যাটমসফিয়ার সেখানে আছে। এখন 2 নাম্বার দেখো যে এখান থেকে ডিপোজিশন, ডিপোজিশন হচ্ছে কি বৃষ্টির পানি দ্বারা, N2 দ্বারা হচ্ছে বা থান্ডারিং এর দ্বারা মাটিতে যাচ্ছে, গাছে যাচ্ছে, পানির মধ্যে যাচ্ছে। ঠিক আছে, থান্ডারিং হলো, সেখান থেকে 2 থেকে যাবে হলো, এখানে একই অবস্থা, এখানে একই অবস্থা। আমরা তারপরে হলো 3 যে নাইট্রোজেন অর্গানিক ম্যাটার, এখান থেকে হয়ে যাচ্ছে নাইট্রোজেন অর্গানিক ম্যাটার ইন সয়েল 3। এখান থেকে আবার যে ব্রেকডাউন হয়, অ্যামোনিয়া হচ্ছে, নাইট্রেট হচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। এরপরে হলো আমরা যদি 3, তারপরে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি 4 নাম্বার, প্রক্রিয়াটাকে 4, তারপরে হলো এই প্রক্রিয়াটাকে বলছি 5, তারপরে 6, এভাবে স্টেপ ওয়াইজ দেখানো হয়েছে যে কিভাবে এখানে নাইট্রোজেন সাইকেলটা সম্পন্ন হচ্ছে। এবং স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে নাইট্রাইটের পর নাইট্রেট হচ্ছে, তাহলে কি স্যার নাইট্রিফিকেশনে কি নাইট্রেট কি লাস্ট উপাদান কি পাবো নাকি নাইট্রাইট পাবো? আমরা ওইটা ডিনাইট্রিফিকেশন যদি তোমাদের আমি দেখাই যে এটি কি বলবো আমি, যে আসলে এই প্রক্রিয়াটা হলো একটি, এখানে যদিও এই সাইকেলটাকে অ্যারো চিহ্নতে একদিকে দেখা যাচ্ছে, আসলে এটি হলো মানে উভয়মুখী, মানে মানে যেটিকে আমরা বলছি যে এই রিঅ্যাকশনটা শুধু একভাবে চলে না। অ্যামোনিয়াম নাইট্রাইট, নাইট্রেট, এখানে NO2, এটি হলো নাইট্রেট থেকে নাইট্রাইট হয়, নাইট্রাইট, তারপরে হলো এখানে NO নাইট্রিক অ্যাসিড, তারপরে হলো N2। ঠিক আছে, আমি আবারও বলছি এই ধাপগুলো কয়েকটা, ডিনাইট্রিফিকেশন কয়েকটা ধাপ আছে, অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রিক অ্যাসিড, NO, দেন N2। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো N2O নাইট্রাস অক্সাইড, এইভাবে করে স্টেপ গুলো হয়। ঠিক আছে, আমরা এটা যদি আরেকটা আমরা দেখি যে এখানে এই ব্যাকটেরিয়া অ্যাক্টিভিটিস এর নাইট্রোমোনাস, নাইট্রোব্যাক্টার, যে বিভিন্ন যে একটা কোশ্চেন ছিল এখানে যে একটু আগে যেটি আমি বললাম, সেখানে কিভাবে এই যে ডিনাইট্রিফিকেশন, তোমরা এখানে তোমাদের উত্তর পেয়ে গেছো, দেখো NO3, NO2, N2O, নাইট্রোজেন। ঠিক আছে, স্টেপ গুলো বুঝতে পেরেছো? জি স্যার। N2 হলো জি স্যার। এটি হলো ডিনাইট্রিফিকেশন। তো যেটি বলছিলাম আমি যে এই যে ডিনাইট্রিফিকেশনে অ্যামোনিয়াম, নাইট্রেট, N2 এভাবে যে হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের সিউডোমোনাস, তারপর হলো অ্যাক্রোমোব্যাক্টার, মাইক্রোকক্কাস, ঠিক আছে, তারপরে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এরকম বিভিন্ন তোমরা দেখতে পাচ্ছ যে ডিনাইট্রিফিকেশনে হলো সিউডোমোনাস, অ্যাক্রোমোব্যাক্টার আর হলো মাইক্রোকক্কাস, তাই না? আর নাইট্রিফিকেশনে সেটি হলো নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এরকম বিভিন্ন মাইক্রো অর্গানিজম যারা প্রত্যক্ষ ভূমিকায়, তারা কিন্তু এই কাজ, এটা কিন্তু তুমি আমি করছি না, এটি যা করছে সেটি হলো মাইক্রো অর্গানিজম করছে। এবার আসি অ্যানারোবিক কন্ডিশন। এর আগে যেটি আলোচনা ছিল আমার অ্যারোবিক কন্ডিশন, এবার হলো অ্যানারোবিক কন্ডিশনে ডিকম্পোজিশন ইনসলিবল সাবস্টেন্সেস এন্ড ব্রেকডাউন অফ প্রোটিন। তার মানে এখানে কি কি ঘটনা ঘটবে? একটা প্রক্রিয়ার নাম হলো অ্যামিনাইজেশন, আরেকটিকে আমরা বলছি অ্যামোনিফিকেশন। আচ্ছা, অ্যামিনাইজেশন হলো the process of conversion of proteins to amino acids, এটাকে অ্যামিনাইজেশন বলছে। আর অ্যামোনিফিকেশন the process of conversion of অ্যাসিড এবং অ্যামাইড থেকে অ্যামোনিয়া উৎপন্ন হবে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি অ্যামোনিফিকেশন। সেটি হাইড্রোলাইসিস, সেলুলোজ, organic acid, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, ব্রেকডাউন অফ হেমোসেলুলোজ, হেমিসেলুলোজ ব্রেকডাউন হয় অ্যানারোবিক কন্ডিশনে, এই কাজগুলো। ঠিক আছে, স্টার্চ গুলো ভেঙে যাবে। আচ্ছা,
আর ডিকম্পোজিশন অফ ইথার soluble substance and fat as a glycerol, fatty acid, glycol, carbon dioxide, water. Lignin decomposes slowly, much slower than cellulose. Complete oxidation gives rise to carbon dioxide and water দরকার। তাহলে যে ফ্যাক্টরস, ডিকম্পোজিশনের ফ্যাক্টরস গুলো আমরা কি কি পেলাম? টেম্পারেচার, সয়েল ময়েশ্চার, নিউট্রিয়েন্টস, সয়েল পিএইচ, সয়েল টেক্সচার। আদার ফ্যাক্টরস গুলো আমাদের toxic level of elements, aluminum, manganese, boron, selenium, chlorine, excessive soluble salt, shade, and organic phytotoxin in plant material. These are the factors affecting decomposition. এটি কম বেশি নির্ভর করে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। যেহেতু স্যার অ্যারোবিক এবং অ্যানারোবিক দুই কন্ডিশনেই আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা অ্যানারোবিক কন্ডিশন, ওয়েট কন্ডিশনে কার্বন ডাই অক্সাইড কি দ্রবীভূত অবস্থায় থাকবে, না এটা পরে কি মানে কেমন হবে? এতে কার্বন ডাই অক্সাইড তো তখন আর থাকবে না, সেটি ব্রেকডাউন হয়ে যাবে না। যখন এই ওয়াটারের কম্বিনেশন হয়ে যাবে তখন তো সেটি তো আর কার্বনটা তখন অন্যান্য যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেটার সাথে যুক্ত হয়ে যাবে, পানি হয়ে যাবে। ওয়াটার অক্সিজেন, সেটি H2O যেমন হাইড্রোজেন তার সাথে যুক্ত হয়ে যাবে, অক্সিজেন অন্য গুলো ব্রেকডাউন হয়ে যাবে সেটি। তখন কি কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি অ্যাসিড উৎপন্ন করবে না? কার্বনিক অ্যাসিড করবে, কার্বনিক অ্যাসিড করবে। তখন তো স্যার অর্গানিক ম্যাটারে তো কিছুটা হলে ইনফ্লুয়েন্স পড়বে। না, এটি করবে না। এটি হলো তোমার, এটি হলো খেলাটা, যে এই যে অর্গানিক অ্যাসিড যেটি তোমরা বলছো না, যে অর্গানিক অ্যাসিড, এটি তো আসলে মাইল্ড অ্যাসিড। এটিতে কোনো কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড না, সালফুরিক অ্যাসিড না, নাইট্রিক অ্যাসিড না, ঠিক আছে? এটি বরং দেখা যায় যে বিক্রিয়াকে অনেকভাবে ত্বরান্বিত করে। আরেকটি হলো যে এই ডিকম্পোজিশনে সহায়তা করে। তা না হলে তো যেটি বলা হলো যে ইনসলিবল, যেগুলো স্লোলি একেবারে হয় না, যেমন ফ্যাট, অত্যন্ত তার যদি ওয়াক্স, এদের যদি কেমিক্যাল কম্পোজিশন অত্যন্ত শক্ত বন্ড একটার সঙ্গে একটা লেগে থাকে, এগুলো ব্রেকডাউন হতে গেলে তোমার এই জাতীয় এছাড়া তো সম্ভব না, তখনই এটি কাজে দেয়, ঠিক আছে? তো যাই হোক, আমরা যদি অর্গানিক ম্যাটার রোল চিন্তা করি, তাহলে গ্রানুলার কন্ডিশন অফ সয়েল আর কি করে? এয়ারেশন পারমিয়াবিলিটি বাড়ায়, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ায়, গুড ইনফিল্ট্রেশনের সহায়তা করে, রান অফ ইরোশন কন্ট্রোলের সহায়তা করে, সালফেট মালচিং সহায়তা করে, সয়েল টেম্পারেচার মেইনটেনেন্সের সহায়তা করে। এছাড়া সোর্সেস অফ এনার্জি মাইক্রোবস, এটি রিজার্ভার হিসেবে কাজ করে। ফুড ফর আর্থওয়ার্ম, কেঁচো, অ্যান্টস, রোডেন্টস, তাদের খাবার এখানে থাকে। অ্যালকালিনিটি সয়েলে সেটি কমায়। হিউমাস, হাইলি ডিকম্পোজ অর্গানিক ম্যাটার, প্রোভাইডস স্টোর হাউস, এটি কাজ করে, এবং অ্যাক্ট অ্যাজ এ বাফারিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা বলতে কি বোঝানো হলো স্যার? হ্যাঁ, আমরা এই হিউমাসটা এখন নিয়ে আলোচনা করব, যেটি বলা হচ্ছে হিউমাস, হাইলি ডিকম্পোজ অর্গানিক ম্যাটার। অর্থাৎ এই যে অর্গানিক ম্যাটার গুলো ডিকম্পোজ হতে 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 ফাইনাল যে প্রোডাক্টটা উৎপন্ন হয়, যে আর কোনো ডিকম্পোজড হবে না, তখন সেটাকে আমরা বলছি হিউমাস। এটা ফাইনাল প্রোডাক্ট, অর্গানিক ম্যাটার ফাইনাল প্রোডাক্ট, যেখান থেকে গাছ এখান থেকে সরাসরি এই নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাবজর্ব করতে পারে বা আপটেক করতে পারে, ঠিক আছে? বাফারিং এজেন্ট বলতেছে। হ্যাঁ, বাফারিং এজেন্ট, অ্যাক্ট এজ এ বাফারিং এজেন্ট। অর্থাৎ মাটির পিএইচ যদি কোথাও কম থাকে, কোথাও যদি বেশি থাকে, সেটাকে কি করে? কন্ট্রোলে, মানে যেমন আমরা জানি যে এগ্রিকালচারাল পয়েন্ট অফ ভিউতে, এগ্রিকালচারাল কৃষি জমিতে পিএইচটা সাধারণত 6 থেকে 7 মধ্যে হওয়া ভালো। তো এই অর্গানিক ম্যাটার এই কাজটি করে, যে পিএইচ যদি হালকা অ্যাসিডিক সয়েলে, সেটাকে কি করে? বাফারিং এজেন্টস হিসেবে কাজ করে, সেটিকে নিউট্রালে নিয়ে আসে। মাটির যে কোনো ল্যাক সেটাকে স্যার মানে রিকভার করে, এরকম? হ্যাঁ হ্যাঁ, যদি সেটি অ্যালকালাইন সয়েল হয়, সেটিকেও কি করে? নিউট্রাল সয়েলে নিয়ে আসে, সেটিকে বাফারিং এজেন্ট বলছে। স্যার বাফারিং কি শুধু পিএইচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে? শুধু পিএইচ না, আরো অন্যান্য কাজ আছে, যেমন তোমার এখানে সিসি, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, অন্যান্য নিউট্রিয়েন্ট গুলোকেও কন্ট্রোলে সহায়তা করে। বাট মেইনলি এখানে কাজ করে সয়েল পিএইচ হলো এখানে গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে মোস্ট অফ দ্য নিউট্রিয়েন্ট, এসেনশিয়াল যে সকল এসেনশিয়াল নিউট্রিয়েন্টস গুলো আছে, ম্যাক্রো এন্ড মাইক্রো নিউট্রিয়েন্টস, এর বেশিরভাগই নির্ভর কন্ট্রোল করে সয়েল পিএইচ। যদি পিএইচ এই 6 থেকে 7 এর মধ্যে
যদি না থাকে, মাটির মধ্যে থাকলেও গাছ কখনোই নিতে পারবে না। সুতরাং এটি এই এই পিএইচ এর মধ্যে আনা অ্যাভেলেবিলিটি নির্ভর করে হলো এই সয়েল অর্গানিক ম্যাটার। ঠিক আছে? জি স্যার। তাহলে বিওডি এবং সিওডি ও নিয়ন্ত্রণ করবে। বিওডি এবং সিওডি, পানির যেটা বিওডি এবং সিওডি, তাহলে এটাও নিয়ন্ত্রণ করবে বাফারিং এজেন্ট। বাফারিং এজেন্ট হিসেবে কাজ করে। থ্যাংক অর্থাৎ ইউ স্যার। হ্যাঁ, পিএইচ এখানে পিএইচ হলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটি বাফারিং এজেন্ট হিসেবে কাজ করছে। নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাভেলেবিলিটিটাকে বাড়ায় বা কমায়। আমরা যেটি বলছিলাম যে হিউমাস সাবস্টেন্সেস নামে একটা কথা আছে, যেখানে ফ্র্যাকশন, প্রপার্টিজ, ফরমেশন অফ হিউমিক সাবস্টেন্সেস। যে হিউমিক সাবস্টেন্স গুলো কি কি? 3 ধরনের। একটিকে আমরা বলছি হিউমিন, আরেকটিকে আমরা বলছি হিউমিক অ্যাসিড, আরেকটিকে বলছি আমরা ফালভিক অ্যাসিড। 3 ধরনের হিউমিক সাবস্টেন্স হলো 3 ধরনের। একটি বলছে হিউমিনস, একটি বলছে হিউমিক অ্যাসিড, একটি হলো ফালভিক অ্যাসিড। তোমরা কালার গুলো দেখতে পাচ্ছ, একটা ব্ল্যাক, আরেকটিকে বলছে হালকা রেড অথবা কি বলবো আমরা, ইটালিক কালার, যেটি বলি না কেন, পিঙ্ক বলতে পারো বা ইটালিক, যেটি বলো না কেন। তো এটি হলো চকলেট কালার, চকলেট কালার, যেটি ইটের গুড়ের মতো কালার স্যার। হ্যাঁ, ব্রাউনিশ ইটের গুড়ের মতো কালার আর কি। হয়তো সেটাই বললাম যে ইটের কালার মতো, ইটালিক বলছি তো আমি এই কারণে। হ্যাঁ, তো যাই হোক, তো এই যে হিউমিক সাবস্টেন্স, যে ফ্র্যাকশন, হিউমিক ফরমেশনের যে ফ্র্যাকশনটাকে আমরা হিউমিক সাবস্টেন্সেস বলতে, সেটি 3 ধরনের। একটিকে নাম হচ্ছে হিউমিনস, একটিকে বলছে হিউমিক অ্যাসিড, একটি হলো ফালভিক অ্যাসিড। আর সয়েল অর্গানিক ম্যাটার, যেটি আমি এখন একটু ডিটেইলস বলি। একটা হলো হিউমাস, একটা হলো নন হিউমাস। হিউমাসের মধ্যে 3টা অংশ, একটা হলো ফালভিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, হিউমিনস। আমি অলরেডি বলেছি, তাই না? নন হিউমাস, যেটি মানে কি বলা যায়, যে ডিকম্পোজ করতে পারে না, এটি আনটাচড অবস্থা থেকে যায়, এটি আর ডিকম্পোজ। প্রোটিন, কার্বোহাইড্রেটস, লিগনিন, ফ্যাটস, ওয়াক্স, রেজিন, ট্যানিন, কিছু অংশ আছে সেটি একেবারেই আনডিকম্পোজ, এটিকে আর ডিকম্পোজ মাইক্রো অর্গানিজম কেউই করতে পারে না। তো সেটিকে আমরা বলছি নন হিউমাস। আর যে মেজর পার্ট যেটাকে হিউমাস করতে পারে, তার মধ্যে 3টা হিউমেন, হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড। ঠিক আছে? তো এটি দেখো যে আমাদের কিছু বৈশিষ্ট্যাবলী এখানে উল্লেখ করা হয়েছে, যে ফালভিক অ্যাসিডের ক্ষেত্রে যে লোয়েস্ট মলিকুলার ওয়েটটা হলো লোয়েস্ট আর লাইট ইন কালার, আর হিউমিক অ্যাসিডে হলো মিডিয়াম আর ওয়েট এবং কালারটা হলো মাইল্ড কালার। আর যেটি হিউমেন, ইনসলিবল বথ অ্যালকালি এবং অ্যাসিডে, সেটি দুটারই হলো সরি, এটা হাইয়েস্ট মলিকুলার ওয়েট। আর সলিবল অ্যালকালি এন্ড অ্যাসিডে হলো ফালভিক অ্যাসিড, দুটাতেই সলিবল। হিউমিক অ্যাসিড হলো শুধুমাত্র অ্যালকালিতে সলিবল কিন্তু অ্যাসিডে ইনসলিবল। আর হিউমিন হলো অ্যালকালি এবং অ্যাসিড দুটাই হলো ইনসলিবল। হাইলি সাসেপ্টেবল ফর মাইক্রোবিয়াল অ্যাটাক, এটি আবারও ফালভিক অ্যাসিডটা আবার কি হতে পারে, ডিকম্পোজ হওয়ার একটা সুযোগ আছে। আর এটি ইন্টারমিডিয়েট, এখানে একই অবস্থা। এটা হলো মোস্ট রেজিস্ট্যান্ট টু মাইক্রো, এখানে হিউমিনে আর কোনো কিছু ফার্দার আর ডিকম্পোজ হওয়ার সুযোগ নেই। তো হিউমাস ফরমেশন, ডিকম্পোজিশন, একটি হলো ডিকম্পোজিশন অফ অরিজিনাল organic residues and converting them into simpler compounds এ রূপান্তর করে। আর সিনথেসিস হলো সিনথেসিস অফ অর্গানিক কম্পাউন্ডস অফ হায়ার মলিকুলার ওয়েট, হিউমিক সাবস্টেন্সেস। আচ্ছা, আমরা হিউমাস ফরমেশন, এটি তো এমনি এমনি হয় না, এটা তো অনেকগুলো ফ্লো ডায়াগ্রাম বা কিছু থিওরিজ এখানে ফলো করা হয়। There are several theories regarding the formation of soil formation. একটা থিওরির নাম হলো লিগনিন থিওরি। এটি প্রপোজ করে ওয়াক্সম্যান 1936 সালে। এটি কি? According to this theory, humic substances are formed due to their incomplete degradation of lignin. এটিকে বলা হচ্ছে লিগনিন থিওরি। আরেকটি হলো কনোনোভাস থিওরি। According to this theory, humic substances are formed by cellulose decomposing microbacteria earlier to lignin decomposition. এটিকে বলছে কনোনোভাস থিওরি। আরেকটি হলো খুবই পপুলার একটি থিওরি, সেটিকে আমরা বলছি পলিফেনল থিওরি। দিস থিওরি ওয়াজ প্রপোজড বাই ফ্ল্যাক অ্যান্ড স্কটিস। 1964 সালে
As per their theory, humic substances are formed by the condensation of phenolic materials. সেগুলো কি কি? যে পলিফেনল অফ লিগনিন সেটি কুইননে রূপান্তর হবে, কুইনন থেকে সেটিকে হিউমিক মলিকিউলসে রূপান্তর হবে। এটিকে বলা হচ্ছে পলিফিনল থিওরি। তোমাদের তো মোটামুটি যেগুলো বললাম যে অনেকগুলো থিওরি আছে, পরীক্ষাতে সব থিওরি আসা সম্ভব না। তো আমরা সাধারণত আমি এই পলিফিনল থিওরিটাই বেশি পড়িয়ে থাকি এবং এর ফ্লো ডায়াগ্রামটা তোমাদের এখানে উপস্থাপিত হচ্ছে। সেটি কি? ফ্লো ডায়াগ্রাম, দ্য ফরমেশন অফ হিউমাস। দেখো যে লিগনিন অথবা কার্বোহাইড্রেট বা ম্যাক্রো মলিকিউল যেটা কার্বন কম্পাউন্ডস, এটি অ্যাটাকড বাই মাইক্রো অর্গানিজম দ্বারা অ্যাটাক হলো, তখন সেটি কি করবে? যে এক্সট্রা সেলুলার এনজাইমস সেই মাইক্রো অর্গানিজম গুলো নিঃসরণ করে, এবং এক্সট্রা সেলুলার এনজাইম যখন নিঃসরিত হয় তখন সেটি কি হয়? স্মলার ইউনিটস ব্রেকডাউন হয়, একটি ইউটিলাইজড রেসিডিউতে পরিণত হয়, আরেকটি সলিউবল ইউনিটস ইনজেস্টেড ইনটু দ্য মাইক্রোবিয়াল সেল, সাথে তার মধ্যে পেটের মধ্যে তাদের চলে যায়, সেখান থেকে তারা কিন্তু আবার কি করে? বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশনের দ্বারা সেলুলার কম্পাউন্ডে রূপান্তর করে, এবং তার কিছু অংশ পলিফেনলে সরাসরি রূপান্তর হয়। আর যেটি আনইউটিলাইজড রেসিডিউ, তার কিছু অংশ এখানে এনজাইমস রিক্রিয়েশনের ফলে বা নাইট্রোজেন কম্পাউন্ড সুগার বলে সেখান থেকেও কিছু হতে পারে। তো মেইনলি যেটি বললাম যে স্মলার ইউনিট, সলিউবল ইউনিট ইনজেস্টেড ইনটু দ্য মাইক্রোবিয়াল সেল, সেখান থেকে বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশনের মাধ্যমে পলিফেনল হচ্ছে, সেখান থেকে কুইনন ডিসচার্জ ইন দ্য সারাউন্ডিংস, এনজাইম সিক্রেশন হচ্ছে, তারপর পলিমারাইজেশন হচ্ছে সেখানে, এবং ফাইনালি সেখান থেকে হিউমিক পলিমার্স অফ ভেরিয়াস সাইজে সেখান থেকে হিউমাস রূপান্তর হচ্ছে। দিস ইজ দ্য ফ্লো ডায়াগ্রাম ফর দ্য ফরমেশন অফ হিউমাস। আমরা হিউমাসের প্রপার্টিজ গুলো যদি বলি, the tiny colloidal particles are composed of carbon, hydrogen, oxygen. The colloidal particles are negatively charged, very high surface area, higher CEC, more than 150 to 300 centimole per kg, 4 to 5 times higher water holding capacity. Humus has a very favorable effect on aggregate formation and stability, impart black color to soil. So these are the properties of humus. আমি আবার বলছি যে this is composed of carbon, hydrogen, oxygen. The colloidal particles are negatively charged, very high surface area, higher catenation capacity, 4 to 5 times higher water holding capacity, silicate এর তুলনায়, very favorable effect on aggregate formation and stability, impart black color to soil. আর ক্লে হিউমাস কমপ্লেক্স, এটাকে আমরা হিউমাসটাকে বলছি ক্লে হিউমাস কমপ্লেক্স। দ্য অর্গানিক, এর আগের স্লাইডে সেন্টিমোল কি জানি বলছিলেন একটা, সিএ মোল, হ্যাঁ 150 থেকে 300। এটা সিএসি এর একক, ঠিক আছে? ক্যাটানেশন ক্যাপাসিটি বিভিন্ন একক আছে, ঠিক আছে? তার মধ্যে স্ট্যান্ডার্ড এখন যেটি বলা হয় মিলিমল, সেন্টিমল পার কেজি, বিভিন্ন ভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? এগুলো হলো ক্যাটায়ন অ্যাকশন ক্যাপাসিটির, এটা হলো ইউনিট হিসেবে বলা হয়েছে, ঠিক আছে? জি স্যার। আর humus, the organic amorphous colloidal supplies both basic and acidic ion which are transitory and ultimately disappears from the soil. এটি অবস্থা থাকে না। আর clay, the inorganic crystalline colloid supplies chiefly the basic nutrient ion, is more or less stable. Both these colloids from the soil colloidal complex and are extremely active and form important sources of plant nutrients. A clay humus complex, এটি হলো যেটাকে আমরা হিউমাস বলছি, যেখান থেকে গাছ সহজেই অ্যাভেলেবল ফর্মে সেখান থেকে প্লান্ট নিউট্রিয়েন্টের সোর্স হিসেবে কাজ করছে ক্লে হিউমাস কমপ্লেক্স আকারে। তো মেইনটেনেন্স, আমরা হিউমাসকে কিভাবে মেইনটেইন করতে পারি? আমাদের কি করতে হবে? যে এডিশন অফ অর্গানিক ম্যাটেরিয়াল এসেনশিয়াল। আমাদের অর্গানিক ম্যাটেরিয়াল যেগুলো আছে, যে প্লান্ট অ্যানিমাল রেসিডিউ, আইদার লাইফ অর ডেড ডেব্রিস, সেগুলোকে আমাদের বেশি বেশি করে যোগ করতে হবে মাটিতে। টু মেইনটেইন অ্যাডিকুয়েট লেভেল অফ অর্গানিক ম্যাটার ইন দ্য সয়েল,
nitrogen level should be maintained by incursion of legumes crop rotation. আমরা যদি leguminous crops গুলো লাগাই, তোমরা জানো যে সেগুলো কি করে, যে তাদের রুট নজলের মধ্যে নাইট্রোজেনকে ফিক্স করে, নাইট্রোজেন সংবধন। ঠিক আছে? সুতরাং সেটি একটি হতে পারে। আর জুডিশিয়াস অ্যাপ্লিকেশন নাইট্রোজেন ফার্টিলাইজার যখন আমরা ব্যবহার করব তখন আমাদের অত্যন্ত সায়েন্টিফিক হতে হবে। লস অফ নাইট্রোজেন from soil is also be minimized, সেটি আমাদের করতে হবে। আর কনজারভেশন টিলেস, মিনিমাম টিলেস, সেটি আমাদের কিপিং দ্য ল্যান্ড ফ্যালো, encourage natural vegetation is also advisable. Thank you. This is all over the today's কিপিং দ্য ল্যান্ড ফ্যালো, এটা কি স্যার ন্যাচারাল জিনিস, এটা কিছু বলুন স্যার। এটি আমি তো শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমরা যদি একেবারে জমিটাকে পরিত্যক্ত অবস্থায় রেখে দেই, ঠিক আছে, বা ন্যাচারালি যদি সেখানে গাছ আগাছা বনায়ন যেটা হবে না কেন, সেটি হলো খুবই অ্যাডভাইসেবল, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইন কন্ট্রাস্ট ইন আওয়ার কান্ট্রি, বিকজ আমাদের কৃষকেরা একটি জায়গাও কেউ ফেলে রাখতে চায় না, তাই না? বা আমাদের যে সীমাবদ্ধতা আছে, আমাদের জমি, কৃষি জমি সীমিত। বাট এটি যদি ব্রড সেন্সে আমরা চিনি, ব্রড সেন্সে এটি একটি অ্যাডভাইস দেওয়া হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। স্যার ক্লে হিউমাস কমপ্লেক্সটা স্যার আরেকবার একটু এক্সপ্লেইন করলে ভালো হতো। আচ্ছা, ক্লে হিউমাস কমপ্লেক্সটা নতুন কিছু না তো, যেটি বলা আছে যে হিউমাস, এখানে কি বলা আছে যে হিউমাস দ্য অর্গানিক অ্যামরফাস কলেজ সাপ্লাইস বোথ বেসিক এবং অ্যাসিডিক আয়ন, যেখানে বেসিক এবং অ্যাসিডিক আয়নস গুলো আছে, ঠিক আছে, আর ট্রানজিটরি এবং আলটিমেটলি ডিসিপিয়ার্স, এগুলো সবগুলো মাটির সাথে বা পানি মাটির সঙ্গে মিশে আছে এই ক্লে হিউমাস কমপ্লেক্স তৈরি হওয়ার কারণে। সেখানে বেসিক ক্যাটায়ন গুলো আছে, অ্যাসিডিক ক্যাটায়ন গুলো আছে। আর ইনঅর্গানিক ক্রিস্টালাইন কলেজ সাপ্লাইস, এটি খুব চিপলি এখান থেকে তারা বেসিক নিউট্রিয়েন্টস গুলো পেতে পারে। আর যেটি বলা হয়েছে যে বোথ কলার্স, যেটি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সোর্স ফর প্ল্যান্ট নিউট্রিয়েন্টস এর কাজ করছে, এটি তো ফাইনাল একটা প্রোডাক্ট, সেটাকে আমরা বলছি ক্লে হিউমাস কমপ্লেক্স নাম দিয়েছি, তাই না? সেটাকে বলছে যদি হিউমাসে তো এমনি এমনি থাকবে না, সেটি কার মধ্যে, ক্লে এর সঙ্গে লেগে থাকে, এই জন্য বলা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো এখন বলো যে এরকম কারো কোনো প্রশ্ন বা বুঝতে সমস্যা আছে কিনা, বা ক্লাসটির সম্বন্ধে তোমাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা কি রকম কোনো মানে বুঝতে কোনো সমস্যা ছিল? স্যার বলো। স্যার নন হিউমাসের কাজগুলো কি স্যার মাটির ক্ষেত্রে? নন হিউমাসের কোনো কাজ নেই, যেটি তো আনইউটিলাইজ হচ্ছে না, সেটা কি কাজ করবে? এটা ওইভাবে থেকে যায়। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ রূপা বলো। স্যার জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অফ নাইট্রোজেন, এটা বুঝলাম না। আরেকবার বলো, আমি স্লোলি শুনতে পাচ্ছি তো, এইজন্য প্রশ্নটা বুঝতে একটু সমস্যা স্যার হচ্ছে। ইম্পর্টেন্স এখানে বলছিলেন। ইম্পর্টেন্স, স্যার ওই যে জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অফ নাইট্রোজেন এটার কথা বললাম। ও জুডিশিয়াস, এটা বাস্তবিক হইতে স্যার হবে। জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অফ নাইট্রোজেন যেটা ছিল। জুডিশিয়াস বলতে এখানে বলা আছে যে নাইট্রোজেনটা আমাদের কৃষকেরা কি করে, যে যত্রতত্রভাবে মানে যখন দেখে যে গাছের পাতা হলুদ হয়ে গেছে তখন নাইট্রোজেন অ্যাপ্লাই করে। আসলে সেটিতে কোনো সায়েন্টিফিক না। সায়েন্টিফিক হতে গেলে বিভিন্ন প্রক্রিয়া আছে। একটা হলো তোমার সয়েল টেস্ট করতে হবে যে সেখানে নাইট্রোজেনের কি অবস্থা, কতটুকু নাইট্রোজেন দরকার এজ এ রেকমেন্ডেড হিসেবে, অথবা আমরা তাদের যেটিকে বলে যে ওই তার গাছের পাতা আমরা টেস্ট করে বলতে পারি, হ্যাঁ, অথবা স্প্যাট, SPAD স্প্যাট, এই স্প্যাট একটা যন্ত্র আছে, সেখানে কতটুকু নাইট্রোজেন আছে, কতটুকু নাইট্রোজেন ঘাটতি আছে, এই ধরনের যন্ত্র দিয়েও কিন্তু উন্নত দেশগুলোতে তারা নাইট্রোজেনের ঘাটতি কতটুকু সেটা নির্ণয় করে ঠিক ততটুকু পরিমাণে দেয়, বেশি দিয়েও লাভ নেই। কারণ তোমরা জানো যে নাইট্রোজেন এটি হলো অত্যন্ত মোবাইল নিউট্রিয়েন্টস, এটি যতটুকু আমরা অ্যাপ্লাই করি না কেন তার 50% বেজাল ডোজ হিসাবে নেয়, আর বাদ বাকিটা কিন্তু এই যে ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন তোমরা দেখেছো যে এইভাবে লস হয়ে যায়। তো এই লসটাকে এরাইজ করার জন্য কি করা হয়, যে নাইট্রোজেনকে যে পরবর্তীতে ভেজিটেটিভ স্টেজে, ম্যাচুরিটি স্টেজে আমরা কি করি, আরো স্প্লিট আকারে দুবার তিনবার আমরা নাইট্রোজেন অ্যাপ্লাই করে থাকি। এটাকে বলা হচ্ছে জুডিশিয়াস অ্যাপ্লিকেশন। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ,
আদিল প্রশ্ন করবা, বলো। স্যার নন হিউমাস যে সাবস্টেন্স, এখান থেকে কি আমরা হিউমাসে যে পরিমাণ নাইট্রোজেন পাবো তার চেয়ে তো নাইট্রোজেনের পরিমাণ কম হবে, এমন ওখানে কি মনে হবে? করো যে অ্যারাউন্ড, আমরা বলেছি নন হিউমাস যে পার্ট, এটা অ্যারাউন্ড 30% থেকে 35% পর্যন্ত এটি আনডিকম্পোজ, মানে এটি ডিকম্পোজ করতে পারে না। মনে করো যে টোটাল যে পরিমাণ আমাদের প্লান্ট বা অ্যানিমাল রেসিডিউ আছে যেটা ডিকম্পোজ হচ্ছে, তাই অ্যারাউন্ড পর্যন্ত এটি নন হিউমাস। এটিকে আর কোনোভাবে হিউমিক সাবস্টেন্সের বিভিন্ন মাইক্রো অর্গানিজম গুলো আর সেটি কোনোভাবে এই নিউট্রিয়েন্ট গুলোকে সেখান থেকে করতে পারে না, রিলিজ করতে তাহলে স্যার এটা আনইউটিলাইজ হয়ে থাকে নাকি স্যার? 35% কি নাইট্রোজেন সরবরাহ করবে? হ্যাঁ। হুম। নাইট্রোজেন সরবরাহ করবে কি 35%? না, নাইট্রোজেন সরবরাহ করবে 35% না। এর মধ্যে যে বিভিন্ন নিউট্রিয়েন্ট গুলো আছে তার মধ্যে নাইট্রোজেন একটা অংশ, কিন্তু এই নাইট্রোজেন থেকে অন্যান্য যে নিউট্রিয়েন্ট গুলো আছে কোনোটাই রিলিজ হবে না। মানে স্যার শুধু নাইট্রোজেনটা রিলিজ হবে কিন্তু অন্যান্য সাবস্টেন্স আমরা পাবো না, কোনোটাই পাবো এমনটা? না, কোনোটাই পাওয়া যাবে না, মানে স্যার এটা মানে ডিকম্পোজিশনই হবে না? ডিকম্পোজিশনই হবে না। জি স্যার, এবার ক্লিয়ার হইল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কার কোনো প্রশ্ন আছে? স্যার, হ্যাঁ বলো, স্যার, রায়ান বলো। স্যার প্রপার্টিজ অফ হিউমাস, এটাকেই কি আমরা মানে মাটির মানে সয়েলের ফার্টিলিটির কারণ হিসেবে বলতে পারি? অবশ্যই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রপার্টিজ অফ হিউমাস মানে হলো যে এটি তোমার মাটির যে গুণাবলী থেকে একেবারে শুদ্ধ করছে, বিশুদ্ধ করছে বা ইমপ্রুভ করতেছে এই অর্গানিক ম্যাটার। থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন আছে? স্যার আপনি কি আপনার লেকচার শিটের পিডিএফ প্রোভাইড করবেন? তোমরা চাইলে আমি করে দিতে পারি, অথবা যদি এই হুবহু এই পাওয়ার পয়েন্ট হিসেবে চাও সেটিও আমি দিয়ে দিতে পারি। ইটস আপ টু ইউ, তোমরা যেটা চাবে সেটা আমি করে দেবো। গুগল ক্লাসরুমে তোমাদেরকে আমি নোটগুলো দিয়ে দিব, সেখান থেকে পিডিএফ ফাইল দিলেই ভালো হয় স্যার। হ্যাঁ স্যার আপনি পিডিএফ ফাইল দিলে আমরা প্রিন্ট করে বের করতে পারবো। ওকে, তাহলে আমি এটি কি বলে পাওয়ার পয়েন্টে তোমরা চাচ্ছ কি যে এই পাওয়ার পয়েন্টটাকে তোমরা পিডিএফ আকারে চাচ্ছ? জি স্যার, জি স্যার, পিডিএফ আকারে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিব। নেক্সট ক্লাসে তোমাদের এটি তোমরা পেয়ে যাবে, আমি তার লিংক দিয়ে দিব, তখন তোমরা ইজিলি সেখানে গুগল ক্লাসরুম থেকে ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবে যে কেউ। স্যার এক্সামের জন্য কি এই পিডিএফটাই যথেষ্ট? হুম। স্যার এক্সামের জন্য ফাইনাল মিড? হ্যাঁ হ্যাঁ, এনাফ এনাফ, এটাই যথেষ্ট। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ বলো।